আমরা বিশেষ করে এক নম্বর আসামি সোহেল রানা তার 164 ম্যাজিস্ট্রেট কর্তৃক যথাযথভাবে রেকর্ডকৃত অত্র ট্রাইব্যুনালে পড়ে শোনায়। সেই রেকর্ডকৃত 164 কনফেশনে কোথাও তিনি ডলার নামক শব্দটি উচ্চারণ করেননি। আমরা মাননীয় ট্রাইব্যুনালে বলেছি, বিধি বহির্ভূতভাবে 342 এর অধীনে আসামি পরীক্ষার সময় অর্থাৎ সকল ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শোনানোর সময় আসামি যে ডলার শব্দটি ব্যক্তি হিসাবে বলেছে, এটা হয়তো জেলখানায় থাকার কারণে কোনো কুচক্র বা কুচক্রী ব্যক্তি যিনি জেলখানায় তাকে বুদ্ধি দিয়েছেন সেটা দিতে পারেন এবং তার ফলে এটা বলতে পারেন। এগুলো আদালতে বিবেচনার বিষয় নয়। আমরা তারপর আর্গুমেন্ট করেছি, এই মামলার ভিকটিম রামিসা আক্তারকে যেভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটিয়ে তার দেহ খণ্ড বিখণ্ড করে লাশ গুম করার জন্য যে কার্যক্রমগুলো করেছিলেন আসামি দ্বয়, একজনের সহায়তায় আরেকজন অর্থাৎ 1 নম্বর আসামি কর্তৃক 2 নম্বর আসামির সহায়তায়, সেই ঘটনাগুলো সকল সাক্ষীর সাক্ষ্যে নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে। আরেকটি বিষয় আমরা এনেছি, এই মামলার ঘটনাস্থল হল আসামি 2 জনের বাসস্থান করা যে ফ্ল্যাট, অর্থাৎ ভিকটিমের পিতার যে ফ্ল্যাট তার অপোজিট সাইডে ডান দিকের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে যে 3টি রুম আছে, 3টি রুমে মধ্যে যে রুমটিতে আসামি 2 জন থাকতেন আর বাকি 2টি রুমে অন্য কেউই ছিল না, এটা ঘটনার সময় সেটা সাক্ষ্যে প্রমাণিত হয়ে গেছে এবং তালাবদ্ধ ছিল। তাহলে তাদের ফ্ল্যাটে এই যে ডেড বডি পাওয়া গেল, এই ডেড বডি পাওয়ার এই ঘটনাটি হল এভিডেন্স অ্যাক্টের 106 ধারা অনুসারে আসামিদ্বয়ের বিশেষ নলেজ, এই যে আসামিদ্বয়ের বিশেষ নলেজ বা স্পেশাল নলেজ, তার অধীনে ওয়াইফ কিলিং কেসের মতো এই উপমহাদেশে বহু জাজমেন্ট দেয়া হয়েছে আমাদের উচ্চ আদালত, বিশেষ করে আপিল বিভাগ। সেই সকল জাজমেন্টের আলোকে আসামিকে ব্যাখ্যা করতে হয়, যার কাস্টডিতে কোনো ব্যক্তি মারা যায়, যে তার মৃত্যুর কারণ কি কারণে তার মৃত্যু হয়েছে, এবং সেই কারণ যদি ব্যাখ্যা হয়, সেই ব্যাখ্যা যদি আদালতের নিকট অ্যাকসেপ্টেবল হয়, দেন তিনি বাঁচতে পারেন। কিন্তু আমাদের এই মামলায় আসামিদ্বয় কোনো ধরনের এক্সপ্লেনেশন প্রদান করেননি, কেন কিভাবে তাদের বাসায় ভিকটিম রামিসা আক্তার